আপনার কাছে ভালো আস্তাবল থাকতে পারে, দারুণ দানাপানি থাকতে পারে, কিন্তু দিনের শেষে রেসে জেতার জন্য আপনার ভালো টগবগে ঘোড়ার দরকার। সেটা না থাকলে রেসে কিন্তু জেতা যাবে না, এবং সেক্ষেত্রে খেটে বা খুঁটে খেতে হবে। আর সেক্ষেত্রে খেটে বা খুঁটে খাওয়াকে আপনি ব্যাঁকা চোখে দেখতেও পারবেন না। আজকের এই পর্বটা এই বিষয়টা নিয়ে যে আপনার কাছে সব কিছু থাকতে পারে, কিন্তু দিনের শেষে আপনার রাজনৈতিক দলের কাছে একজন দিদি বা মোদি বা শিবরাজ সিং চৌহান বা একজন দেবেন্দ্র ফডনাভিস বা একজন হিমন্ত বিশ্ব শর্মা বা হেমন্ত সোরেন যদি না থাকে, তাহলে কিন্তু জেতা আপনার পক্ষে হয়তো সম্ভব হবে না, জেতাটা খুব কঠিন হয়ে যাবে। দেখুন, খেলায় জেতার জন্য স্ট্র্যাটেজি তো অবশ্যই দরকার, কিন্তু তারই সঙ্গে একটা সচিনও দরকার। তাই আজকের এই পর্বটা সেই এক ব্যক্তিকে নিয়ে, যিনি প্রচুর মানুষকে জিতিয়েছেন, প্রচুর রাজনৈতিক দলকে পরামর্শ দিয়েছেন, কিন্তু দিনের শেষে তিনি নিজে কেন জিততে পারলেন না, এবং এই গোটা বিষয় থেকে আমাদের পশ্চিমবঙ্গের শাসক দল এবং বিরোধী দল কি শিখতে পারে। এই মানুষটা যিনি তাদেরকে জিতিয়েছেন, তিনি নিজে হারতে হারতেও এদেরকে কিছু একটা শিখিয়ে দিয়ে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে যে জিনিসটা দেখতে পেলাম, উপনির্বাচনের ফলাফল বেরিয়েছে পশ্চিমবঙ্গে, তার সঙ্গে মহারাষ্ট্র, ঝাড়খণ্ডের নির্বাচনের ফলাফল বেরিয়েছে। তো সেখানে দেখা গেল ঝাড়খণ্ডে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, মহারাষ্ট্রে বিজেপি অজিত পাওয়ার একনাথ শিন্ডের জোট, এবং পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস উপনির্বাচনে ফাটাফাটি ফলাফল করেছে এবং একেবারে ঝড় তুলে দিয়েছে। কিন্তু সেই একই সময় দেখতে পাওয়া গেল বিহারে 4টি আসনে উপনির্বাচন হয়েছিল, এবং সেই 4টি আসনে উপনির্বাচনে এমন একজন ব্যক্তির রাজনৈতিক দলের শোচনীয় ভরাডুবি হয়েছে, যে ব্যক্তির মাথা থেকে বেরোনো একটা আইডিয়া এই 3টে রাজ্য পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, মহারাষ্ট্রে আলাদা আলাদা রাজনৈতিক দল বা জোটকে ক্ষমতায় আনতে সাহায্য করেছে, বা ক্ষমতায় আনার পেছনে সব থেকে বড় চাবিকাঠি হিসেবে কাজ করেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2019-এর লোকসভা নির্বাচনের ফলাফল সামনে আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায় খানিকটা কেমন যেন কোণ ঠাসা, এবং তখন 2021-এর বিধানসভা নির্বাচনের আগে একেবারে চলে গেল তৃণমূল কংগ্রেস প্রশান্ত কিশোরের কাছে, আইপ্যাকের কাছে, এবং তাদেরকে নিয়ে আসা হলো তৃণমূল কংগ্রেসকে পরামর্শ দেবেন প্রশান্ত কিশোর। তো সেখানে প্রশান্ত কিশোর তৃণমূল কংগ্রেসকে আর যা যা পরামর্শ আইডিয়া দিয়েছিলেন, তার মধ্যেই তার মাথা থেকে একখানা আইডিয়া বেরিয়েছিল, যার নাম হলো লক্ষ্মীর ভান্ডার। এখনো পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন। তো সেই সময় প্রশান্ত কিশোরের মাথা থেকে এই আইডিয়া বেরোয় যে প্রত্যেক মাসে একটা টাকা ধরে একেবারে তুলে দেওয়া হবে মহিলাদের হাতে। এবার এই প্রকল্প, এই ভাতার কথা প্রথম সামনে আসার পরে বিজেপির তরফ থেকে এটাকে কটাক্ষ করা হয়, প্রতিবাদ করা হয়। তারা এটাকে একেবারেই ব্যাকা চোখে দেখে, পছন্দ করছে না, ভাতার রাজনীতি, ভোট কেনার রাজনীতি, এরকম অনেক কিছুই তারা বলে। তারপর দেখা যায় মধ্যপ্রদেশে একেবারে কাট কপি পেস্ট করে দিয়েছে তারা একেবারে এই প্রকল্পটাকে। লক্ষ্মীর ভান্ডার সেখানে হয়ে গেছে লাডলি বেহনা, এবং সেই লাডলি বেহনা প্রকল্প বিজেপিকে দারুণ ডিভিডেন্ড এনে দিয়েছে। মহারাষ্ট্রেও বিজেপির তরফ থেকে কিন্তু সেই একই ঘোষণা করা হয়, সেখানেও কাট কপি পেস্ট করে চলে এলো এই একই রকম ভাতার কথা, যে মহিলাদের হাতে টাকা তুলে দেওয়া হচ্ছে। এবং তারই সঙ্গে এবারের নির্বাচনের আগে সেখানে তো বিজেপি একথাও ঘোষণা করে দিয়েছে যে নির্বাচনে আমরা জিতলে এই ভাতার পরিমাণ কিন্তু তোমাদের জন্য আরো বাড়িয়ে দেব। তো এই জিনিসটা এখন প্রত্যেকটা রাজনৈতিক দল করছে, এই ভাতা বা প্রকল্প, এই একটা স্কিম, এবং তার সঙ্গে একজন ডাইনামিক লিডার, ক্যারিজম্যাটিক একজন লিডার, বড় একজন নেতা, বড় একটি মুখ। এই যে কম্বিনেশন, এই কম্বিনেশনটা এখন সবাই ব্যবহার করতে চাইছেন, এবং এই রাজনীতি সব জায়গায় হচ্ছে। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের কথা তো আগেই বললাম, পশ্চিমবঙ্গ দিয়ে শুরুটাই বলে দিতে পারেন। এবং তারপরে আপনি দেখুন ঝাড়খণ্ডেও কিন্তু এইরকম একটা প্রকল্প রয়েছে মাইয়া সম্মান বলে, যেখানে মহিলাদের এই টাকা দেওয়া হয়। এবং তারই সঙ্গে উড়িষ্যাতেও কিন্তু বিজেপি এটা ব্যবহার করেছে, একটু আলাদা রকমের রূপে, একটা আলাদা রাংটায় মুড়ে সুভদ্রা যোজনা হিসেবে এটাকে সামনে রাখা হয়েছে। এবার আপনি যদি এমন একজন মানুষ হন যিনি মনে করেন যে ভাতার রাজনীতি ভারতবাসীকে শেষ করে দিচ্ছে বা ভারতের রাজনীতিটাকে শেষ করে দিচ্ছে, তাহলে প্রথমত আপনি যে রাজনৈতিক দলকেই সমর্থন করুন না কেন, প্রত্যেকে এটা করছে, কেউ এর থেকে আর বাদ নেই। এবং দ্বিতীয় কথা, যার মাথা থেকে এই আইডিয়া বেরিয়েছিল, এই আইডিয়াটা যার ব্রেন চাইল্ড, তিনি হলেন প্রশান্ত কিশোর। 2021-এ যে বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে হয়েছিল, তার পরে পরেই প্রশান্ত কিশোর ঘোষণা করে দেন যে আমি আর এই পলিটিক্যাল কনসালটেন্সির কাজ করব না, বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলকে পরামর্শ দেওয়া, এসব আমি আর করব না, আমি বিহারে যাব, আমি বিহারেই থাকবো, একটা দল খুলবো, আস্তে আস্তে আমি সেখানে পদযাত্রা করব, এবং তারপর দেখা যাবে যে এই দলের রাজনৈতিক কোনো পরিচিতি তৈরি হয় কিনা, রাজনীতিতে সক্রিয়ভাবে আমি ঢুকি কিনা। মোদ্দা কথা, পলিটিক্যাল কনসালটেন্সি বন্ধ করে আমি বিহার চললাম। এবার বিহারে গিয়ে প্রথম যে জিনিসটা তিনি শুরু করেন সেটা হচ্ছে পদযাত্রা, একটা ম্যাসিভ স্কেলে পদযাত্রা তিনি শুরু করেন। এবার এই পদযাত্রা দেখে আপনার মনে হবে যে এটাও তো নতুন নয়, প্রশান্ত কিশোর এই স্ট্র্যাটেজি তো এর আগে অন্য রাজ্যে অন্য রাজনৈতিক দলের নেতাদের উপরে কাজে
কাজে লাগিয়েছেন। জগনমোহন রেড্ডির ক্ষেত্রে তিনি পদযাত্রা করিয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমরা পদযাত্রা দেখেছি। কিন্তু যে জিনিসটা প্রথমেই চোখে লাগলো বিহারে প্রশান্ত কিশোরের এই পদযাত্রা দেখে, যে তার স্কেলটা কত বড় করে ম্যাসিভ স্কেলে পদযাত্রা হচ্ছে, এবং অবশ্যই তার জন্য একটা ম্যাসিভ ফান্ডিং দরকার, প্রচুর টাকা প্রয়োজন। এই নিয়ে বেশ খানিক প্রশ্ন উঠতে শুরু করলো যে প্রশান্ত কিশোর এত টাকা কার কাছ থেকে পাচ্ছেন, কোথা থেকে পাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। তো প্রথম প্রশান্ত কিশোর এই নিয়ে খুব একটা বেশি কথা বলতেন না, বা বলতেন যে আমি এতদিন যাদের সাহায্য করেছি তারা আমাকে সাহায্য করছেন, আমি এই যে যাদেরকে দাঁড়াতে সাহায্য করেছি, যাদের জিততে সাহায্য করেছি, আমার কাছ থেকে যারা উপকৃত হয়েছেন তারাই এখন আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। শেষের দিকে প্রশান্ত কিশোর একদম স্পষ্ট বলে দিলেন, দেখুন আমি অন্তত এই দেশের 10টা সরকারকে দাঁড় করিয়েছি, 10টা রাজনৈতিক দল বা জোটকে ক্ষমতায় আসতে সাহায্য করেছি, 10টা সরকার চলছে, আমার পরামর্শে তারা জিতেছে। তো এই সমস্ত জায়গায় আমি যখন কনসালটেন্সি করতাম সেখানে আমি 100 কোটি বা তার থেকেও বেশি চার্জ করতাম। তো আপনি কি মনে করছেন যে আমার কাছে সেই ক্ষমতা নেই, আমি কি দুর্বল? এবং আমার কাছে এখন মোটামুটি এই টাকা রয়েছে যে একটা পলিটিক্যাল কনসালটেন্সির টাকা দিয়ে আমি অন্তত আরো 2 বছর আমার রাজনৈতিক দল জনসুরাজ পার্টির ক্যাম্পেইন চালাতে পারবো শুধু নিজের পকেটের পয়সা দিয়ে, অতএব আমার কোনো সমস্যা নেই। তো এই কথা কবে বলছেন প্রশান্ত কিশোর সেটা খুব গুরুত্বপূর্ণ। তিনি এই কথা বলছেন 2রা নভেম্বর 2024-এ। আর মাত্র 20 দিনের মধ্যে প্রশান্ত কিশোরের বুদ্ধি, তার পরিশ্রম, তার পরামর্শ, তিনি কি করতে পারেন না পারেন সেই সমস্ত কিছুর একেবারে হাতে গরম উদাহরণ সকলের সামনে উঠে আসবে। প্রশান্ত কিশোর তার নিজের দল তৈরি করেন জনসুরাজ পার্টি, এবং বিহারে তিনি পদযাত্রা করছেন ম্যাসিভ, যেটা আগেই বললাম। তো এইবার তিনি সেখানে মানুষের কাছে গিয়ে গিয়ে বেসিক্যালি দুটো কথা বলছিলেন। প্রশান্ত কিশোর প্রথম যেটা বলছিলেন সেটা হচ্ছে, দেখো তোমরা ভাতার রাজনীতি, টাকার রাজনীতি, জাতপাতের রাজনীতি এসব ছাড়ো, বিহারের তো 12টা বেজেই গেছে, এবার তোমরা আগামীর দিকে তাকিয়ে রাজনীতি করো, নিজের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে ভোট দাও। এই মানুষটি বিভিন্ন রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দলকে দিয়ে যা সব রাজনীতি করিয়েছেন, তিনি সেখানে বিহারে গিয়ে যদি বলেন যে তোমরা ভাতার রাজনীতি করো না, তোমরা আগামীর কথা ভেবে ভোট দাও, তাহলে শুনতে অদ্ভুত লাগে তো বটেই। যাই হোক, এর সঙ্গে আরেকটি কথা যেটা প্রশান্ত কিশোর বিহারে সকলের সামনে রাখছিলেন তার এই পদযাত্রা বা প্রচারে, সেটা হচ্ছে যে বিহারে এবার একটা আলাদা রাজনীতি হবে। জনসুরাজ পার্টির হাত ধরে বিহারে কিন্তু আর দুর্নীতির রাজনীতি হবে না, একটা স্বচ্ছতার রাজনীতি হবে। বেশ ভালো কথা। একটা তারিখের কথা সামনে রাখা হয় যে 2025-এ বিহারে যে নির্বাচনটা হতে চলেছে সেই নির্বাচনে জনসুরাজ পার্টি লড়াই করবে, একদম সক্রিয় রাজনীতিতে নেমে লড়াই করবে নির্বাচনে, এবং জনসুরাজ পার্টি জিতবে এবং জনসুরাজ পার্টি বিহারে ক্ষমতায় আসবে। এর মধ্যেই একটা টুইস্ট সামনে এলো যখন জানা গেল যে 2025-এর আগেই 2024-এ এই যে বিহারের 4টি আসনে উপনির্বাচন হচ্ছে, তারারি, রামগড়, বেলাগঞ্জ, ইমামগঞ্জ, এই 4টি আসনের উপনির্বাচনে জনসুরাজ পার্টির ক্যান্ডিডেট ভোটে দাঁড়াবে। ভালো কথা, এবার তারা দাঁড়াবেন, তারা লড়বেন। কিন্তু এখানে প্রথম মজার বিষয় যেটা সামনে উঠে এলো সেটা হচ্ছে প্রশান্ত কিশোর যিনি বলছেন বিহারে এবার স্বচ্ছতার রাজনীতি হবে, সেই প্রশান্ত কিশোরের দলের হয়ে উপনির্বাচনে লড়াই করতে যে 4 জন ক্যান্ডিডেটকে দাঁড় করানো হয়েছে তার মধ্যে 3 জনের এগেনস্টে ক্রিমিনাল কেসেস রয়েছে, এবং সেখানে কি অভিযোগ নেই, মার্ডারের চেষ্টা, খুনের চেষ্টা, প্রতারণা, ফ্রড, চেক বাউন্স করা, তোলাবাজি, কিডন্যাপ, এই ধরনের সমস্ত মামলা চলছে তাদের বিরুদ্ধে। তারই সঙ্গে যে প্রশান্ত কিশোর একাধিকবার বিহারে তোপ দেখেছেন যে বিহারের নেতারা যারা রাজনীতিতে আসেন, যারা মন্ত্রী হন, তারা পড়াশোনা জানেন না, তারা অশিক্ষিত, এবং সেই কারণে বিভিন্ন প্রশাসনিক কাজ তারা সঠিকভাবে করতে পারেন না, বিহারের প্রশাসনিক কাজ ব্যর্থ হয়, এই কথা যিনি বলছেন তার দলের হয়ে প্রথম উপনির্বাচনে যাদেরকে ক্যান্ডিডেট হিসেবে দাঁড় করানো হয়েছে তার মধ্যে 2 জন ক্লাস 12 পর্যন্ত পড়াশোনা করেছেন এবং 2 জন ক্লাস 10-এ ইতি টেনেছেন। অতএব যাই হোক, তারা তো নির্বাচনে লড়াই করতে দাঁড়ালেন, এবং নির্বাচন, এই উপনির্বাচনের ফলাফল সামনে আসার পরে দেখা গেল প্রশান্ত কিশোরের রাজনৈতিক দল জনসুরাজের তরফ থেকে যে 4 জন ক্যান্ডিডেট দাঁড়িয়েছিলেন 4 জনেই হেরেছেন, এবং হেরেছেন বলা ভুল, তারা একেবারে মুখ থুবড়ে পড়েছেন। এই 4 জনের মধ্যে সব থেকে বেশি ভোট যিনি পেয়েছেন তিনি পেয়েছেন 37,000 ভোট, আর সব থেকে কম ভোট যিনি পেয়েছেন তিনি পেয়েছেন মাত্র 5,000 ভোট।
এবার তাহলে কেন সেই প্রথমে ঘোড়ার কথা বলেছিলাম সেটা নিশ্চয়ই বুঝতেই পারছেন। এবারে আপনাদের আরেকটা উদাহরণ দিই। লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর আগে প্রশান্ত কিশোর বহুবার একেবারে বিভিন্ন জায়গায় বুক ঠুকে বলেছিলেন বিজেপি এবার সারা দেশে তো ভালো ফলাফল করবেই, দারুণ, এবং পশ্চিমবঙ্গে বিজেপি দারুণ ফলাফল করবে, তৃণমূল কংগ্রেসকে সে ছাপিয়ে যাবে। এবং ফলাফল বেরোনোর পরে দেখা যায় সামগ্রিকভাবে দেশের বিচারে প্রশান্ত কিশোর যা বলেছেন সেটাতে কিছুটা ভুল রয়েছে, আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পুরোটাই তিনি ভুল বলেছেন। এবার প্রশান্ত কিশোরকে যখন পরবর্তীকালে প্রশ্ন করা হয় যে তিনি এতটা ভুল কি করে বলতে পারলেন, পশ্চিমবঙ্গে বিজেপি তো একেবারে মুখ থুবড়ে পড়েছে লোকসভা নির্বাচনে, সেই সময় প্রশান্ত কিশোর বলেছিলেন যে দেখুন আমার হাতে যা তথ্য এসেছে, যা ডেটা এসেছে, তাতে তো আমি দেখতে পাচ্ছি বিজেপির এখানে ভালো ফলই করার কথা, সেটাই করার কথা ছিল। বিজেপি কি করে পশ্চিমবঙ্গে এত খারাপ ফলাফল করলো আমি বুঝতে পারছি না, এটা একেবারেই আমার কোনো গণনার মধ্যে আসেনি, কোনো প্রেডিকশন, কোনো ভাবনা চিন্তার মধ্যে আসেনি। এবার এখান থেকেই পশ্চিমবঙ্গ বিজেপির যে নেতারা রয়েছেন তারা যদি কিছুটা এই তথ্যগুলো নিয়ে পর্যালোচনায় বসেন তাহলে তারাও বুঝতে পারবেন যে তাদের কাছেও বঙ্গ বিজেপির ক্ষেত্রে ভালো দানাপানি ছিল, ভালো আস্তাবল ছিল, শুধু ঘোড়া ছিল না ভালো, এবং সেই কারণেই তারাও কিন্তু জিততে পারেননি। এখান থেকেই আমাদের বারবার ফিরে আসতে হবে এই মুখের কথায়। দেখুন একদম প্রত্যেকটি রাজনৈতিক দল যারা জিতছে, নির্বাচনে লড়ছে, প্রত্যেকের কাছে একটা সেই রকম মুখ রয়েছে। আমাদের ভারতের রাজনীতি এখনো পলিটিক্স অফ পার্সোনালিটিস। একজনের মুখ দেখে ভোট টানা হয়, একজনের মুখ, তার কথা শুনে মানুষজন উদ্বুদ্ধ হন, তার কথা শুনে মানুষ আকর্ষিত হন এবং ভোট দেন। এখানে এই গোটা সিস্টেমটাকে আপনি রিফাইন্ড করতে পারেন, কিন্তু এটাকে সম্পূর্ণ বদলে দিয়ে আপনি তো রাজনীতি করতে পারবেন না। তাই এই রকম একটা মুখের দরকার আপনার অবশ্যই পড়বে। আর এই মুখ মানে হচ্ছে ব্র্যান্ড। মমতা ব্যানার্জি একটা ব্র্যান্ড, নরেন্দ্র মোদী একটা ব্র্যান্ড, এই রকম ব্র্যান্ড দরকার। প্রশান্ত কিশোর বাইরে যতই তার নিজের একটা আলাদা ব্র্যান্ড তৈরি করে থাকুন, বিহারের রাজনীতিতে তিনি কিন্তু এখনো পর্যন্ত সেরকম একটা মুখ হয়ে উঠতে পারেননি। বিহারের রাজনীতিতে তিনি নিজের কোনো ব্র্যান্ডই এখনো তৈরি করতে পারেননি। দেখুন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন, মীনাক্ষী মুখার্জি বলুন বা শুভেন্দু অধিকারী বলুন, তাদেরকে প্রচুর তোল্লাই দেওয়া হতেই পারে, কিন্তু এটাই সত্যি, এটাই ফ্যাক্ট যে তারা এখনো পর্যন্ত ব্র্যান্ড তৈরি করতে পারেননি। তারা এখনো পর্যন্ত সেই মুখ হয়ে উঠতে পারেননি যে মুখ এখনো ভোট টানে, যার কথা শুনে মানুষ ভোট দেন। পশ্চিমবঙ্গ বিজেপির একজন নেতা আছেন রাহুল সিনহা, যিনি যতবার নির্বাচনে দাঁড়ান ততবারই হেরে যান। কিংবা আপনি দেখুন সিপিআইএম এর শতরূপ ঘোষ যতবার দাঁড়িয়েছেন ততবার হেরে গেছেন, এবং শুধুমাত্র 2 নয় 3 পর্যন্ত থেকেছেন। আবার আমরা এরকমও দেখেছি যে সন্দেশখালীর মতো একটা ঘটনা ঘটে গেছে, তারপরে হাজী নুরুল ইসলাম সেখানে দাঁড়িয়ে আবার জিতে গেছেন। উল্টো দিকে যিনি দাঁড়িয়েছিলেন সন্দেশখালীর প্রতিবাদী মুখ, আন্দোলন থেকে উঠে আসা রেখা পাত্র, তার কাছে হেরে গেছেন। আবার সেখান থেকেই দাঁড়িয়ে বলতে হয় যে হাজী নুরুল ইসলাম যদি পোড়খাওয়া মুখ হয়ে থাকেন, আরেকদিকে লকেট চট্টোপাধ্যায় পোড়খাওয়া রাজনীতিবিদ, তিনি আবার রচনা বন্দ্যোপাধ্যায়ের উল্টো দিকে দাঁড়িয়ে হেরে গেছেন। শুভেন্দু অধিকারী বিজেপিকে টেনে ওঠাতে না পারলেও অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দাঁড় করিয়ে জিতিয়ে বের করে নিয়ে চলে এসেছেন, তাও আবার এমন একটা জায়গা থেকে যেখানে 60% মানুষ প্রাক্তন বিচারপতি সম্পর্কে খুব কম জানেন। তো বেসিক্যালি এই সমস্ত জায়গায় যেরকম রাজনীতি, জাত পাত, ধর্ম, নানা রকম ইকুয়েশন, অঙ্ক কষাকষি রয়েছে, তেমনই কাল্ট অফ পার্সোনালিটিও রয়েছে। কাজেই আপনি অঙ্ক বলুন, তথ্য বলুন, সমস্ত কিছু খাতায় কলমে মেপে নিতে পারবেন, তবে হিউম্যান এলিমেন্টটা তো আপনি সেভাবে মাপতে পারবেন না। আবার হিউম্যান এলিমেন্টকে বাদ দিয়ে আপনি জিততেও পারবেন না। আবার শুধুমাত্র হিউম্যান এলিমেন্টের উপরে ভর করে আপনি সমস্ত তথ্য, অঙ্ক সবকিছুকে বিসর্জন দিয়ে দেবেন, তাহলেও হবে না। রাজনীতি এই ইমোশন এবং ইকুয়েশনেরই একটা ব্যালেন্স বা কম্বিনেশন। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে আসলে সত্যি বলে সত্যি কিছু নেই। যে প্রশান্ত কিশোর অন্যান্য রাজ্যের রাজনৈতিক দলকে দিয়ে ভাতার রাজনীতি করিয়েছেন, তিনি নিজের রাজ্যে গিয়ে, বিহারে গিয়ে বলছেন মানুষকে যে তোমরা ভাতার রাজনীতি দেখে, জাতপাতের রাজনীতি দেখে ভোট দিও না, তোমরা আগামীর কথা ভেবে ভোট দাও। আবার যে প্রশান্ত কিশোর বিহারে দাঁড়িয়ে মানুষকে বলছেন জনসুরাজ পার্টি, তার রাজনৈতিক দল স্বচ্ছতার রাজনীতি করবে, সেই প্রশান্ত কিশোরই প্রথম যে উপনির্বাচনে তার দলের তরফ থেকে ক্যান্ডিডেট দাঁড় করাচ্ছেন, সেখানে একাধিক ক্রিমিনাল কেসেস রয়েছে, এরকম লোকজনকে ক্যান্ডিডেট হিসেবে তিনি দাঁড় করাচ্ছেন। অতএব এখানে গোটা বিষয়টা নিয়ে প্রশ্ন তো উঠতেই পারে। এখন দেখুন প্রশান্ত কিশোরের কাছে টাকা আছে, তিনি লড়াই করতেই পারেন। 2025-এ প্রশান্ত কিশোরের দল নিশ্চয়ই বিহারে প্রচার করবে, নির্বাচনী লড়াই লড়বেন, প্রত্যেকটা আসনে ক্যান্ডিডেট দেবেন। দেখার বিষয় যে সেখানে আদৌ তিনি কোনো প্রভাব ফেলতে পারেন কিনা, তিনি আদৌ বিহারে একটা ব্র্যান্ড, নিজেকে সেই মুখ হিসেবে তৈরি করতে পারেন কিনা, নাকি শুধুমাত্র ভোট কাটার বা কয়েকটা আসনে জিতে শুধুমাত্র খেলা ঘোরানোর খেলাতেই তিনি আটকে থেকে যান। কারণ ওয়ান্স অ্যাগেন টাকা আছে, তাই দেখা হবে।
আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।